brought to you by MDH Masala. স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতেই বলতে হচ্ছে, আসল তৃণমূল কারা, নকলি বা কারা, তার ফয়সলা হবে আগামীকাল কমিশনের কোর্টে। কিন্তু দুপক্ষই থাকছে। কমিশন ফয়সলা করবে যে কে আসল তৃণমূল আর কে নকল তৃণমূল। কমিশনের কাছে নথি পেশ করবে দুপক্ষই। আজই ইতিমধ্যেই দিল্লি যাচ্ছেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাল তারা কমিশনে যাবেন এবং সমস্ত নথি তারা জমা দেবেন। প্রতীক তহবিলের দাবিতে নথি তারা কমিশনের কাছে তুলে দেবে। এর আগে আপনারা জানেন যে ঋতব্রত শিবির তারা 10 জন মিলে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন। তাদের যে বক্তব্য সবটা তারা জানিয়ে এসছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিও তারা দিয়ে এসছেন। আর এবার কালীঘাটের পালা, মানে কালীঘাট শিবির দিল্লি যাচ্ছে এবং আগামীকাল কমিশনের সঙ্গে তারা দেখা করবেন, কথা বলবেন এবং যাবতীয় নথি কিন্তু তুলে দেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে। কথা বলে নেব, আপডেট নিয়ে নিয়ে আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি প্রবীর। দুপক্ষই বলছে আমরাই আসল তৃণমূল, প্রমাণের আবার কি আছে? কিন্তু সবটাই তো দেখবে এবার নির্বাচন কমিশন। একদমই তাই। দেখো, এই লড়াই নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে। জাতীয় নির্বাচন কমিশনার তিনি সিদ্ধান্ত নেবেন আসল তৃণমূল কোনটা, কার কাছে থাকবে সিম্বল, কে ব্যবহার করতে পারবে এই দলের তহবিল। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল বিকাল 5টার মধ্যে সময়সীমা বেঁধে দিয়ে নথি চেয়ে পাঠিয়েছে দুপক্ষের কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তারা দেখা করে ইতিমধ্যে নথি জমা দিয়ে এসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের দুজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, তারা ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং একগুচ্ছ নথি নিয়ে সেখানে দাঁড়িয়ে তাদের দাবি যে দলের যে গঠনতন্ত্র, দল কীভাবে গঠিত হয়েছে, দলের যে সংবিধান, এই যাবতীয় প্রামাণ্য বিষয়গুলোকে তারা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে কালকে হাজির হয়ে যাবেন সকাল সকাল, যে এটাই আসল তৃণমূল কংগ্রেস। বিধায়ক কজন বেরিয়ে গেল, সাংসদ কজন বেরিয়ে গেল, সেই নিয়ে দল কোনটা সিম্বল কাছে থাকবে তা বিবেচ্য বিষয় নয়, যেটা দাবি করছেন কালীঘাট শিবির। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তাদের বক্তব্য হচ্ছে যে ম্যাক্সিমাম বিধায়ক তাদের সঙ্গে, প্রায় 65 জনের মতো বিধায়ক তাদের সঙ্গে রয়েছে। সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে তারাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস এবং নতুন তৃণমূল কংগ্রেস। তারা তাদের NCW ন্যাশনাল কোর কমিটির বৈঠক করেছেন, সেখানে দাঁড়িয়ে তারা নতুন কমিটি গঠন করেছেন, সেই কমিটি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে তারা যে রেজুলেশন নিয়েছে প্রথম দিনের বৈঠকে, সেই রেজুলেশন তুলে দেওয়া হয়েছে। সেখানে চেয়ারম্যান থেকে শুরু করে কারা কিভাবে গঠিত হয়েছে সেই সমস্ত নথি তারা তুলে দিয়েছেন। ফলে আগামীকাল শেষ বিকাল 5টা পর্যন্ত সময়ের মধ্যে দুপক্ষই তারা নথি জমা দিতে চলেছেন কমিশনে। এখন দেখার বিষয় কমিশন কী সিদ্ধান্ত নেয়। কমিশন যার পক্ষেই সিদ্ধান্ত নেবে, স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে অপর পক্ষ তারা আদালত পর্যন্ত যাবে। অর্থাৎ এই লড়াই শুধু কমিশনের সীমাবদ্ধ থাকবে না, এই লড়াই কিন্তু আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন দেখার বিষয় আগামীকাল বিকাল 5টার মধ্যে নথি জমা, তারপর কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে অনেক কিছু। একদমই তাই। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌগত রায়, প্রবীণ তৃণমূল নেতা, সাংসদ, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তো তৈরি। আমি যতদূর জানি ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন। ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময় গিয়ে জমা দেবেন। স্যার, মূলত কি কি দিতে হবে, কোন কোন ডকুমেন্টস দিতে হয় এক্ষেত্রে? না, পার্টির ইতিহাস, ব্যাকগ্রাউন্ড, কনস্টিটিউশন এবং বর্তমান অবস্থা সবগুলো জানাতে হবে। কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। তবে কেন আমরা পার্টির সিম্বল এবং স্বীকৃতি দাবি করছি সেটা বুঝিয়ে বলতে হবে। কথা বলবো ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ঝন্টুদা, কি বলবেন? টান টান নাটক চলছে, আসল তৃণমূল নকল তৃণমূল কারা তা প্রমাণ করতে চাইছে এই মুহূর্তে দুপক্ষই বলছে আমরাই আসল তৃণমূল। কাল নির্বাচন কমিশন কিছু বলে কিনা সেদিকে তো আমাদের নজর থাকবে, কিন্তু প্রায়োরিটি কি? মানে শুধুমাত্র সংখ্যা তত্ত্ব এখানে বিচার্য, নাকি দলের যে সিস্টেম, যে গঠনতন্ত্র রয়েছে এগুলোও গুরুত্ব পায়? দেখো, দলের গঠনতন্ত্র তাদের দলের অভ্যন্তরীণ মেকানিজমকে স্ট্যাবলিশ করার জন্য। দলের গঠনতন্ত্রের সাথে ভারতবর্ষের সংবিধানের এক্সিস্টিং যে আইন এবং
তোমাদের বারবার যেটা আমি বলছিলাম যে 1968 সালের সিঙ্গেল অর্ডার, এটা ভালো করে লক্ষ্য করতে হবে, তার 15 নম্বর ধারাটা, সেখানে কিন্তু এ ধরনের এক্সিস্টিং সিচুয়েশন এর আগেও অনেকবার হয়েছে। জয়ললিতার মৃত্যুর পরে তার এআইডিএমকে এর মালিকানা নিয়ে লড়াই ছিল। তোমরা জানো বহু বিখ্যাত সেই এটা ওই তোমার একনাথ সিন্ডের মডেল, কিংবা অজিত পাওয়ার ভার্সেস কাকা ভাইপোর লড়াই। আমরা এখানে কিন্তু 1971 সালের সে বিখ্যাত যে সাদেক আলী ভার্সেস ভারতবর্ষের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেই বিখ্যাত মামলা, সেখানে নির্বাচন কমিশনের যখন অপারগ ছিল এ ধরনের সিচুয়েশনে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে মূল যে থাকে তোমার ওই কি বলে ওটাকে এমপি এমএলএ, যে এমপি এমএলএ দের সংখ্যাটা, অর্থাৎ সেটা লেজিসলেটিভ পার্ট এবং তাদের অর্গানাইজেশনাল পার্ট, অর্থাৎ বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী, তারা কোন শিবিরের দিকে বেশি থাকে, সেটা একটা বড় দিক। দ্বিতীয়, 3টে ক্রাইটেরিয়া ধরে দেওয়া হয়েছিল মাননীয় সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে ক্রাইটেরিয়া গুলোতে সিম্বল, তহবিল এবং অন্যান্য যে জিনিসগুলো কোন তরফে থাকবে, তার মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষের জনগণের প্রতি দলটির কত কমিটমেন্ট, লেজিসলেটিভের প্রতি কতটা কমিটমেন্ট। অর্থাৎ কালকে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন এগুলো কিচ্ছু বলতে পারবে না, আমার ধারণা। এটা অত সহজ পাওয়া যাবে না, কারণ তুমি শুরুতে একটা কথা বলেছিলে যে তোর যে পক্ষেই যাক না কেন, যার অনুকূলেই যাক, প্রতিকূলে যার যাবে সে যাবে সুপ্রিম কোর্টে, এটাই নিয়ম, এটাই হয়ে এসেছে। ফলে কালকে মাননীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন এগুলো সমস্ত ডেটা নেবে, তারপরে তাদের নিজস্ব ফিল্ড ওয়ার্ক গুলো থাকবে, অনেক বসা থাকবে, দিনের পর দিন আলোচনাগুলো হবে। যদি তারপরেও সমাধান না হয়, আগামী খুব কাছের যে পৌরসভা নির্বাচন, তাতে যদি এই সমাধান না হতে পারে, তাহলে দুতরফকে মানে গোটা প্রক্রিয়াটা যে একটা সুদীর্ঘ প্রক্রিয়া, একটা সময় সাপেক্ষ বিষয়, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে তার আগে পর্যন্ত কি চলবে? একদম। এইবার দেখো যে চন্দ্রিমা থেকে শুরু করে যিনি চিফ অফ চিফ মিনিস্টার বলা হতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে, 2016-তে কর্মবাবুর সাথে হেরে গিয়েও মমতা ব্যানার্জি তাকে কাঁথির থেকে উপনির্বাচনে জিতিয়ে এনেছিল। এতটাই ভরসা করতো মমতা ব্যানার্জি, রাজ্য সভাপতি করেছিল, তিনি হঠাৎ চলে গেলেন। তার থেকে কতগুলো অঙ্ক মেলাও, এটা যে সবাই কিন্তু, এমন মমতা ব্যানার্জিও কিন্তু তার অভিজ্ঞ রাজনৈতিক নজর দিয়ে বুঝেছে যে সিম্বল, তহবিল তিনি আটকাতে পারবেন না, কারণ লেজিসলেটিভ পার্ট এবং অর্গানাইজেশনাল পার্ট সবটাই চলে গেছে ঋতব্রতর দিকে। অর্থাৎ কারণ ঋতব্রতর দিকে একটা অলিখিত রাজ্যের শাসক দলের এবং কেন্দ্রের শাসক দলের একটা আশীর্বাদ হাত আছে। ফলে এরা বিভিন্ন কারচুপি বলো, দুর্নীতি বলো, ডিমের আক্রমণ থেকে বলো, বা বিভিন্ন বিচার বিভাগীয় প্রক্রিয়া থেকে অ্যাভয়েড করার জন্য এখন ঋতব্রত মডেলে যাচ্ছে, বকলমে রাজ্যের শাসক দলের শেল্টারে চলে যাচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আগামীতে বলে রাখছি যে সেটা সুপ্রিম কোর্টে মামলা হলেও ঋতব্রত শিবিরটাই কিন্তু এই তহবিল এবং এই প্রতীক এবং রেজিস্ট্রেশন পাবে, এটা মমতা ব্যানার্জিও বুঝে গেছেন। তাই তিনি কিন্তু বারবার এই কথাগুলো আড়ালে আড়ালে বলছেন। তাই জন্য গতকাল ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার নেতা নেত্রী চাই না, কর্মীরাই সব, একথা তিনি একেবারে বলেই দিচ্ছেন। আমি আসবো জন্টুদা আপনার কাছে। আপনি যে কথাটা বলছিলেন খানিকক্ষণ আগে, যে এতটাই ভরসা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে, তিনি হেরে যান তার বিধানসভা কেন্দ্রে, তারপর তাকে জিতিয়ে আনেন, এই কথাই তো আজকে বলছেন সৌগত রায়ও। তিনি বলছেন যে অকৃতজ্ঞতা আর বিশ্বাসঘাতকতার কোনো যুক্তি আছে, তর্ক আছে? হেরে যাওয়ার পর যে চন্দ্রিমাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়ে এনেছিলেন, মন্ত্রী করেছেন, এখন তিনি নানান কথা বলছেন। আগে কেন বলেননি? বাজেট নিয়ে আলোচনা করা হতো না, কেন প্রতিবাদ করেননি? এমনটাই বলছেন সৌগত রায়। শোনাই। মানুষের অকৃতজ্ঞতা বা বিশ্বাসঘাতকতার কোনো যুক্তি আছে, কোনো তর্ক আছে? লোকেরা মনে করছেন তাদের ব্যক্তিগত সুবিধা হবে, তাই যে চন্দ্রিমা হেরে যাবার পর মমতা ওকে অন্য জায়গা থেকে জিতিয়ে এনেছিলেন, তিনিও এখন নানা খবর বলছেন। তিনি বলছেন ওকে নাকি বাজেট আগে থেকে পড়তে দেওয়া হতো না, উনি শুধু শেষ মুহূর্তে পেতেন। এগুলো আগে বলেননি কেন? আগে প্রতিবাদ করেননি কেন? যখন পজিশন থাকবে তখন সব চলবে, আর না থাকলেই আপত্তি করবেন, এটা ঠিক নয়। কথা বলবো, প্রবীরও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। প্রবীর, আমরা সৌগত রায়ের বক্তব্য শোনাচ্ছিলাম, কিন্তু সৌগত রায় শুধুমাত্র চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়েই বা কেন বললেন? তার মানে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও তো সমস্ত পদ ছেড়ে দিলেন।
তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী। এক এক করে কতগুলো নাম বলবো, এতগুলো নাম এই মুহূর্তে নেই, সবাই এই মুহূর্তে প্রায় ঋতব্রত শিবিরে। প্রত্যেককেই তাহলে একই সারিতে দাঁড় করাবেন সৌগত রায়ের মতো প্রবীণ নেতা? দেখো, যারাই দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম লেখাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় প্রণীত শিবির তারা কিন্তু আক্রমণ করছে। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, তারা কিন্তু লাগাতার ববি হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে যারা একাধিক পদে ছিলেন, মন্ত্রিত্বে ছিলেন, একাধিক সুযোগ সুবিধা ভোগ করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিদিনই তারা তোপ দাগছেন। নবতম সংযোজন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে সৌগত রায় বলছেন যে হেরে যাওয়ার পর কেন তিনি বলছেন। চন্দ্রিমা ভট্টাচার্য এতটাই প্রভাবশালী ছিলেন তৃণমূল কংগ্রেসে, ফলে 2016 বিধানসভা নির্বাচনে হেরে গেছিলেন কলকাতা থেকে। তারপর পূর্ব মেদিনীপুরের একটি আসন থেকে বাই ইলেকশন থেকে জিতিয়ে এনে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তখন কেন বলেননি বাজেট তিনি বাজেট পেশ হওয়ার কিছুক্ষণ আগেই তিনি বাজেটের বই পেতেন, এগুলো আগে কেন বলেননি? আসলে অকৃতজ্ঞতা আর বিশ্বাসঘাতকতার কোনো তর্ক হয় না, কোনো যুক্তি হয় না। এই চন্দ্রিমা ভট্টাচার্য কেন আগে বলেননি, সেই প্রশ্ন তুলে কার্যত চূড়ান্ত আক্রমণ করেছেন সৌগত রায় চন্দ্রিমা ভট্টাচার্যকে। একদম প্রতি তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য জি 24 ঘন্টাকে একাধিক বক্তব্য পেশ করেছেন, তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য বলা যেতে পারে বলেছেন। বাজেট নিয়ে তো তিনি বলেইছেন তার কি অবস্থান ছিল, তিনি এটাও বলেছেন যে আমি হাফ প্যান্ট মন্ত্রী হয়তো ছিলাম না, কিন্তু আমি বারমুডা মন্ত্রী ছিলাম বলেছেন তিনি। শোনাই সেই বক্তব্য। এতগুলো দপ্তরের দায়িত্বে থাকা একজন ব্যক্তি তিনি ছেড়ে দিচ্ছেন সবকিছু, সেই প্রশ্নটা তো মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আর কি, পূর্বতন মুখ্যমন্ত্রী। আমি তাকে কখনো অশ্রদ্ধা করছি না, কখনো করবও না, অশ্রদ্ধা কখনো করবও না। কিন্তু যে কাজ তার নির্দেশ মতন যে কাজগুলো, সেগুলোই আমি মন্ত্রী হিসাবে করতাম। এবং হয়তো হাফ প্যান্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট চার্জ ছিলাম, বলা যেতে পারে বারমুডা ছিলাম, সেই বারমুডা মন্ত্রীই ছিলাম, এরকম তার বেশি হয়নি। বা মাঝে মাঝেই ভাবতাম যে হয়তো আমাকে পূর্ণমন্ত্রী করেও দিতে পারেন, কিন্তু যাই হোক সেটা নিয়ে আমি কিছু বলছি না। যেটা ওনার মনে হচ্ছে সেটা উনি করেছেন, আমি আমার আনুগত্য দেখাতে চেষ্টা করেছি। কিন্তু যখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে ওনার মনে, তখন আমি ওনার মনকেও ভারাক্রান্ত করতে চাই না, আমি নিজেও এর মধ্যে মানে থাকতে চাই না। কথা বলে নেবো, আমাদের সঙ্গে জন্টুদা রয়েছেন। জন্টুদা, বিষয়টা সেই একই, মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। দলের মধ্যে থাকলে পরে সে ভালো সৈনিক, দল থেকে বেরিয়ে গেলে বিদ্রোহ ঘোষণা করলে সে খারাপ হয়ে যায়। না দেখো, যিনি এই কথাগুলো বলছেন, যে অভিমানের কথাগুলো, তিনি সাংগঠনিক স্তরে তৃণমূলকে কতটা অক্সিজেন দিয়েছেন, কোন দপ্তরটাকে তিনি সুস্থভাবে চালিয়েছেন, সেই বিভিন্ন সময়কার সেই ডেটাগুলো তোমাদের সামনে তুললে তোমাদেরও এগুলো অনেকগুলো আর্কাইভে আছে। প্রশ্ন হচ্ছে, এই যে আজকে দুর্দিনে অভিমান জন্মাচ্ছে তাদের, যে অভিমানগুলো তুমি ছায়া প্রকাশনীর কোনো বইয়ে এই অভিমানগুলোর অর্থ তুমি পাবে না। অভিমানগুলোর অর্থ আমি বহু খোঁজার চেষ্টা করছি, যে হেরে যাওয়ার পরে কেন এই অভিমান। প্রশ্নটা হলো, যেদিন ওনার ছেলে তার ব্যবসা বলো যাই বলো পলিটিক্যাল ইন্টারেস্ট বাঁচাতে ঋতব্রত শিবিরে যুক্ত হয়েছিলেন, সেদিনই কিন্তু মমতা ব্যানার্জি দেওয়াল লিখনটা বুঝে গেছিল। আরে মমতা ব্যানার্জি তো উনি রাজ্য সভাপতি, তাকে তো ওই বাড়িটা দখল হতে বাঁচাতে পাঠিয়েছিল পুলিশ। যেখানে বারবার তোমাদের চ্যানেল দেখাচ্ছিল, আমরা অন্যান্য চ্যানেলও দেখেছিলাম, যে বারবার বলছে আপনি ম্যাডাম বলুন, তাহলে দরজার তালা খুলে আপনাদের হাতে তুলে দিচ্ছি অফিসটা। কিন্তু তিনি কিন্তু সেটা করেননি, কার্যত ঋতব্রত শিবিরে অফিসটা দিয়ে তিনি চলে এসেছেন। এইটা যদি রাজ্য সভাপতির ভূমিকা থাকে, তাহলে তিনি কত বড় সভাপতি সেটা তো পরিষ্কার অচিরেই বোঝা যাচ্ছে। এই যে এইটাকে অছিলা করে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু একটা সময় না একটা সময় হতো, এখন হয়ে গেছে। এখন উনি চাইছেন ওনার বিরুদ্ধে যে বিভিন্ন দপ্তরের একাধিক দুর্নীতি বেরিয়ে পড়বে, ছেলের ব্যক্তিগত ইন্টারেস্ট রক্ষা করতে একাধিক তার নামে অভিযোগ উঠেছে। সাংগঠনিক স্তরে ও কর্মীরা অভিযোগ করেছে তিনি আসতেন না, ওয়ার্ডে আসতেন না। অনেক সাংগঠনিক কর্মীকে তিনি পুলিশে তুলে দিয়েছেন তার দুর্নীতি তুলে দেওয়ার জন্য। মানে অভিযোগ এক পক্ষের না, অভিযোগ দু তরফেই রয়েছে, বোঝাই যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন চন্টুদা। এর কথা যখন হচ্ছে, যখন দুর্নীতির প্রসঙ্গ আসছে, তখন দুর্নীতিতে এই মুহূর্তে সব থেকে বড় নাম কি বলুন তো? সেবাশ্রয়। আর সেবাশ্রয় কি কি দুর্নীতি হয়েছে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং কি কি ধরনের দুর্নীতি হয়েছে, সেটাই তো লাগাতার জি 24 ঘন্টা আপনাদেরকে জানাচ্ছে। পরীক্ষা মাফিয়া বলা যেতে পারে। সেবাশ্রয় ক্যাম্পে গেলেই নাকি না পড়লেও চলবে, পরীক্ষা না দিলেও চলবে, ওখানে
ওখানে গেলেই সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। ক্যাম্পে গেলে প্রথমত তো 1000 টাকার টোপ, এটাও বলা হয়েছে। জি 24 ঘন্টায় এরকমই বিস্ফোরক দাবি করা হচ্ছে। হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেলের চিকিৎসক কি বলেছেন শোনাবো। সরকারি চাকরিতে অগ্রাধিকার দেবে। হ্যাঁ হ্যাঁ ক্যাম্পে হ্যাঁ 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 সরকারি চাকরিতে অগ্রাধিকার হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে, আমরা দেখে নেবো, তোমাদের ব্যাপারটা দেখে নেবো। ইভেন ইউনিভার্সিটির পরীক্ষা কলেজে হবে, সেইখানে শুদ্ধ বলা হতো যে আমরা হল ম্যানেজমেন্টটা দেখে নেবো, তোমাদের চিন্তা করার কিছু নেই। তো সেরকম প্রলোভন তো তারা যখন পেয়েছে এবং কেউ তাদেরকে বলেনি যে ভাই এটা করলে তোমার খারাপ হবে বা এটা করাটা ভুল, তো তারা গেছে। তার আগে প্রেসক্রিপশন করেছে। হ্যাঁ প্রেসক্রিপশন করেছে, তারা কিছুই জানে না, অ্যানাটমি শেখেনি, ফিজিওলজি শেখেনি, প্যাথোলজি জানে না, মেডিসিন জানে না, কিছুই জানে না, তারা আগে প্রেসক্রিপশন করছে বসে বসে বল তো বিয়েতে, সব গায়ে অ্যাপ্রন দিয়ে বা গলায় স্টেথোস্কোপ নিয়ে বসে বসে প্রেসক্রিপশন করছে। কন্ট্যাক্ট করা করতে যে কে যাবে কে যাবে না, লিস্ট কিভাবে তৈরি হবে? লিস্ট তৈরি হতো বলতে প্রধানত কলেজের যারা ওই তৃণমূলের কিছু মাতব্বররা ছিল, তো তাদের কাছে শুনেছি ওই মানে ছাত্র মাতব্বর ছিল, তো তাদের কাছে একটা টার্গেট থাকতো যে তোমাকে এতজনকে নিয়ে আসতে হবে, এই ক্যাম্পটা এই দিনে করিয়ে দিতে হবে। তো তারা বিভিন্নভাবে ছাত্রছাত্রীকে প্রলোভন দিত যে আমাদের সঙ্গে চলো, এটা করে কাজটা করে দিতে হবে, তারপরে আমরা কিছু দেখে নেব বা কিছু দেওয়া হবে। যারা পড়ুয়ারা যেত তাদেরকে কত টাকা দেওয়া হবে বলেছে? দেখুন, এটা বলা হয়েছিল যে পার ক্যাম্প 1000 টাকা করে দেওয়ার একটা ওদেরকে প্রলোভন দেওয়া হয়েছিল। তো 72 দিনে 72,000 টাকা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। সেই কলেজ থেকে সেবাশ্রয়ের ক্যাম্পে প্রায় 30 থেকে 40 জন ডাক্তারি পড়ুয়া তাদেরকে নিয়ে যাওয়া হতো, তার জন্য একটা টার্গেট বেঁধে দেওয়া হতো। এই কলেজেরই যারা ছাত্র প্রতিনিধি তাদেরকে টার্গেট দেওয়া হতো সেবাশ্রয়ের ক্যাম্প করার জন্য পড়ুয়া লাগবে, সেখানে তাদেরকে ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হবে, এমনই টার্গেট বেঁধে দেওয়া হতো। আর এই টার্গেট বেঁধে দেওয়ার পর সেই অনুযায়ী সন্ধেবেলায় এই যে কলেজ ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আসতো বড় বড় গাড়ি, সেই গাড়িতে করে একেবারে সরাসরি সেবাশ্রয় ক্যাম্পের জন্য একেবারে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক যে কলেজ সেখান থেকে পড়ুয়া নিয়ে যাওয়া হতো সেবাশ্রয় ক্যাম্পের জন্য, এমনটাই কিন্তু অভিযোগ। এখন এটাই দেখার, গতকাল মুখ্যমন্ত্রী বলার পর স্বাস্থ্য দপ্তর ঠিক কী তদন্ত করে, ঠিক কী নির্দেশ দেয়। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, হাওড়া। তাহলে বুঝতেই পারছেন যে ডাক্তার না, ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হতো। এবং কেমন সেকশনের, যেমন ধরুন আয়ুর্বেদিক চিকিৎসক হতে চাইছেন কেউ, পড়ছেন, তাদের ডেন্টাল পড়ুয়া, হ্যাঁ ডাক্তারও ছিল কিন্তু সেটা হাতে গোনা, এই 10 থেকে 15% হবে, আর বাদবাকি সবই এরকম পড়ুয়া। আমরাই কিন্তু প্রথম এটা তুলে ধরি এবং একই সঙ্গে আপনাদের এটাও জানাই যে তারা কিন্তু প্রেসক্রিপশন করছেন এবং এদেরকে টোপ দেওয়া হতো, ব্রেন ওয়াশ করা হতো, একই সঙ্গে কিন্তু তাদেরকে বলা হতো সরকারি চাকরিতে তারা অগ্রাধিকার পাবে। গোটাটাই একটা স্ক্যাম। জন্টুদা কি বলবেন বলুন তো? না দেখো, আমি বারবার তখন সেবাশ্রয় চলছে, তখন একাধিক সময় সেখানকার একজন বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস, তার সাথে একাধিক অনুষ্ঠান, ইভেন শুক্রবার দিন একটি চ্যানেলে তার কাছে ডকুমেন্টস গুলো দেখছিলাম যে সেবাশ্রয় আসলে পশ্চিমবঙ্গের একটা ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থার প্যারালাল মুখ যেমন ছিল, এটার আরেকটা মুখ ছিল, সেটা হচ্ছে টাকা সাইফুন এবং দুর্নীতি করা। দেখো, হু বা আন্তর্জাতিক সংস্থার প্রচুর টাকায় দরিদ্র দেশটা পায়, পশ্চিমবঙ্গ পায়, সেই টাকাটা হাতিয়ে নিয়ে সাইফুন করারও একটা পার্ট ছিল ওই সেবাশ্রয়। দ্বিতীয় তোমাকে বলি যে দেখো, আল্ট্রাসাউন্ড আন্তর্জাতিক জাতীয় আইন অনুযায়ী পিসিপি এনসিডিটি আইন অনুযায়ী তুমি কিন্তু আল্ট্রাসাউন্ড বাইরে নিতে পারো না, যেটা দিয়ে লিঙ্গ নির্ধারণ করা হয়। সরকারি রেজিস্ট্রেশনে নজরদারিতে এটা সম্পন্ন করার কথা, সেটা ওখানে চলে গেছে। রেডিও অ্যাক্টিভিটি ওখানে চলে গেছে। এমনকি তোমাকে আমি স্পিক একটা বলি, আমি একটা চ্যানেলেও বলেছি, রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে আছে, সেটা হচ্ছে হাতেই আমার, যে তখন রিপোর্ট করে বলা হতো এগুলো ডায়াগনোসিস গুলো বজবজের 3টি প্রাইভেট নার্সিং হোম থেকে করাবেন। অর্থাৎ টাকা সাইফুন করে। যে তুমি বলছিলে না যে অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি, দেখো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তারের প্রেসক্রিপশন করতে কোনো বাধা নেই, কিন্তু কোথাও বলা নেই ব্লেন্ডেড। ধরো তোমার প্রবলেম হচ্ছে অ্যালোপ্যাথি ওরিয়েন্টেড,
তোমাকে যদি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তার প্রেসক্রিপশন দেয় সেটা বেআইনি। বুঝতে পারছি, আর সেই কারণে সেই সমস্ত বিষয়গুলো সামনে আসার পরেই তো দুটো এফআইআর করা হয়েছে। একটা হচ্ছে ডায়মন্ড হারবার, আর নতুন আরেকটি এফআইআর করা হয়েছে যেটা অভিজিৎ ববি দাস তিনি করেছেন, সেটা হচ্ছে বিষ্ণুপুরে। কি হয় আগামী দিনে অবশ্যই আমাদের নজর থাকবে। জন্টুদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এরপর খবর দেখুন আহিলের সঙ্গে। ধন্যবাদ। দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। brought to you by MDH Masala.